আসসালামু আলাইকুম। আমি জিকে রাজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পার্ট 3-তে আমি কথা বলবো কানাডা মাইগ্রেশন পার্মানেন্ট রেসিডেন্সি প্রসেসের অধীনে এক্সপ্রেস এন্ট্রির 6 ফ্যাক্টরস রিকোয়ারমেন্টগুলো নিয়ে। যারা আমার পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও মিস করেছেন, ডেসক্রিপশনে গিয়ে সেগুলো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেন সেগুলো দেখে নেবেন। কেননা আপনি যদি কানাডা পিআর প্রসেস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পার্ট 1 থেকে সিরিয়ালি একটি একটি করে ভিডিওগুলো দেখার চেষ্টা করতে হবে। আর ভবিষ্যতে আদার্স পার্টগুলো যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইমিগ্রেশন নামক মহাসমুদ্রের কথা চিন্তা করলে প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আমি কি ইমিগ্রেশনে আবেদন করার যোগ্য? আজকে আলোচনা সেই এলিজিবিলিটি নিয়ে। আশা করি এই সিরিজের প্রথম কয়েকটি পর্বের শেষে আপনাদের কোথাও গিয়ে টাকার বিনিময়ে 2 পাতা অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করে নিজের যোগ্যতা জানতে হবে না। নিজের ক্যালকুলেশন নিজেই করে জানতে পারবেন যে আপনার জন্য ইমিগ্রেশনে এক্সপ্রেস এন্ট্রি দ্বারা উন্মুক্ত কিনা। কারণ এতে অন্তত আপনার হাতে সুযোগ থাকবে নিজের দুর্বলতাগুলো জেনে সেগুলোকে শক্তিতে পরিণত করার। কানাডা ইমিগ্রেশনে 3টি ইকোনমিক প্রোগ্রাম রয়েছে, যেগুলো হলো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, 3 নম্বর হচ্ছে কানাডিয়ান প্রোগ্রাম। 2 এবং 3 নং প্রোগ্রামে বাংলাদেশ থেকে কেউ এলিজিবল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ 2 নং প্রোগ্রাম বা স্কিল ফিল্ডস হচ্ছে মূলত ইলেকট্রিশিয়ান, কুক, হেয়ার ড্রেসার এই ধরনের পেশাজীবীদের জন্য। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে এই দক্ষ শ্রেণীর না আছে কোনো ইংরেজি ভাষার জোর, না আছে একাডেমিক সার্টিফিকেট। অপরদিকে 3 নং প্রোগ্রাম, যাকে আমরা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস মনে করি, এটি হচ্ছে মূলত অলরেডি যারা সেখানে জব এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ কানাডায় স্টুডেন্ট ভিসা করতে গিয়ে যারা তারাই হচ্ছে যে নিজেদের অবস্থান পাকাপাকি করার জন্য এই ধরনের ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের যে পন্থা রয়েছে সেটা অবলম্বন করে। রইল বাকি এফএসডব্লিউ, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, যা কিনা সব দিক থেকে বাংলাদেশি যে ন্যূনতম স্নাতক ও দক্ষ পেশাজীবীদের কানাডায় মাইগ্রেট হওয়ার জন্য উপযোগী। অর্থাৎ এই 1 নাম্বার যেটা আছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, এটাই হচ্ছে মূলত আমাদের জন্য। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম আবেদন যোগ্যতা আর এফএসডব্লিউ প্রোগ্রামে আবেদন যোগ্যতা একই। পার্থক্য শুধু এতটুকুই যে এখন আর আবেদনকারী সরাসরি এফএসডব্লিউ প্রোগ্রামে আওতায় আবেদন করতে পারবে না, বরং এক্সপ্রেস এন্ট্রি এবং প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের মাধ্যমেই এগোতে হবে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কি তাহলে সেই কোয়ালিফিকেশনস যা থাকলে একজন আবেদনকারী এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদনের জন্য যোগ্য হতে পারে। উত্তর হচ্ছে, আবেদনকারী এফএসডব্লিউ গ্রিডে, অর্থাৎ তাদের যে রুলস রেগুলেশন আছে সেখানে 100 পয়েন্টসের মধ্যে আপনাকে অবশ্যই 67 পয়েন্টস পেতে হবে। এটা আমি সম্পূর্ণ বলছি এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য। ব্যাপারটা বিভ্রান্তি হবেন না, কারণ যখন ভবিষ্যতে আমি পিএনপি নিয়ে আলোচনা করব সেটার রুলস রেগুলেশন হচ্ছে ভিন্ন। এখন যা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ এক্সপ্রেস এন্ট্রি নিয়ে। এখানে 100 পয়েন্টের একটি ক্যালকুলেশন আছে, যেটা প্রাইমারি লেভেলের আমরা এলিজিবিলিটি নিয়ে আমরা ক্যালকুলেশন করি। সেখানে আপনাকে অবশ্যই 67 অর্থাৎ 67 পয়েন্ট আপনাকে পেতে হবে। মনে রাখতে হবে এই 67 পয়েন্ট শুধুমাত্র আবেদনকারী এলিজিবিলিটি প্রকাশ করে, আর কিছু না। অর্থাৎ আপনার যা কিছু হবে সেটা হচ্ছে অন্য পয়েন্ট সিস্টেম হবে, সেটা আমরা সিআরএস পয়েন্ট বলি। অর্থাৎ 67 পয়েন্ট কারো থাকলে এই এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইলে সে খুলতে পারবে অথবা অংশগ্রহণ করতে পারবে। এখানে নিচের যে ইমেজটা আমি দিয়েছি, এখানে সম্পূর্ণ 100 পয়েন্টের বিভাজন দেওয়া আছে। 1 নম্বরে আছে ইংরেজি ভাষা, যেখানে সর্বোচ্চ 28 পয়েন্ট দেওয়া আছে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার 25 পয়েন্ট।
আবেদনকারী কাজের অভিজ্ঞতা হচ্ছে 15, বয়স হচ্ছে 12, কানাডার ফুল টাইম চাকরির অফার হচ্ছে 10, যাকে আমরা জব অফার বলি। কানাডাতে টিকে থাকার যোগ্যতা অথবা অ্যাডাপ্টেবিলিটি বলা হয়। এখানে আপনার 10 পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটি আমি ভাগ ভাগ করে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম পয়েন্টটা ছিল ল্যাঙ্গুয়েজ স্কিল, যেখানে ম্যাক্সিমাম পয়েন্ট আপনার কভার করতে পারেন 28 পয়েন্টস। এবার তালিকার প্রথম ফ্যাক্টর অর্থাৎ ভাষাগত দক্ষতা হিসেবে আমরা কষবো। এখানে বেশ কিছু বিষয় বিবেচনা করে পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে, তার বিস্তারিত নিচে দিয়ে দিচ্ছি। কানাডা ইমিগ্রেশনের জন্য আইএলটিএস এর জিটি মডিউলের প্রয়োজন, একাডেমিক প্রযোজ্য নয়। একমাত্র আরিমা বেলায় এটা আমি পরে ভেঙে বলবো। তবে আপনাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আপনাকে জিটি মডিউলে আপনাকে আইএলটিএসটা দিতে হবে। এখানে সিএলবি একটি ক্যালকুলেশন রয়েছে, যেটা আমি অবশ্যই ক্লিয়ার করে দিচ্ছি। আপনি আবেদনকারী যদি সিএলবি অর্থাৎ কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক লেভেল 7টা কি সেটা আমি বলবো। লেভেল 7 এর নিচে পেলে কেউ এক্সপ্রেস এন্ট্রিতে সে আবেদন যোগ্যতা হারাবে। অর্থাৎ যদি কেউ সিএলবি 7 এর নিচে স্কোর আসে তাহলে সে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু উনি পিএনটি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে। এখন পরবর্তী স্টেপে যদি বলি তাহলে আরেকটু ক্লিয়ার হবে আপনারা। এখানে দেখেন, লেফট থেকে আমি শুরু করি। এখানে বলা আছে সিএলবি লেভেল এখানে 10, 9, 8, 7, 6, 5, 4, ঠিক আছে। এখন এই যে সিএলবি 4, এই সিএলবি 4 হচ্ছে যে আপনার খেয়াল রাখতে হবে আরআইএনপি রুরাল অ্যান্ড নর্দার্ন প্রোগ্রামের জন্য প্রযোজ্য। সিএলবি 5 হচ্ছে পিএনটি প্রোগ্রামের জন্য প্রযোজ্য, এটাও পিএনটি জন্য প্রযোজ্য। আপনার এক্সপ্রেস এন্ট্রি রিকোয়ারমেন্ট এই 7 থেকে শুরু হয়, 7, 8, 9, ঠিক আছে। এখন যদি উপরে থেকে শুরু করি যে সিএলবি 9 মানে কি। সিএলবি 9 হচ্ছে যদি আপনি জিডি মডিউল আইএলটিএস থেকে রিডিংয়ে 7 আপনি পেতে পারেন তাহলে আপনি পয়েন্ট পাচ্ছেন 6, রাইটিং যদি 7 পান তাহলে 6 পাবেন, লিসেনিংয়ে 8, স্পিকিংয়ে 7, ঠিক আছে। তাহলে এই স্কোরটা আপনি যদি পান তখন আপনি 6, 6, 6, 4, 6, 24 পয়েন্ট পাচ্ছেন আপনার ল্যাঙ্গুয়েজ থেকে। আপনি যদি সিএলবি 8 আসে, অর্থাৎ আপনার সিএলবি 9 আসলো না, আপনার সিএলবি 8 আসলো, তাহলে সেই পয়েন্টটা কি দেখেন 6.5, লিসেনিং 7.5, স্পিকিং 6.5। যদি এই স্কোরটা আপনি আনতে পারেন তাহলে আপনি 4টা মডিউলে আপনি 5 করে পয়েন্ট পাবেন, অর্থাৎ তো 4টা মডিউল থেকে হয়ে দাঁড়ালো 20 পয়েন্ট, তাহলে আপনি 24 না আপনি 20 পয়েন্ট পাবেন। যদি আপনি সিএলবি 7 যেটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আমরা বলি, সেটা হচ্ছে ইচ ব্যান্ডে আপনার 6, যদি আপনি এরকম পয়েন্ট পান তাহলে আপনি 4 করে পয়েন্ট হয়ে আপনি হিসেবে আপনি গড়ে 16 পয়েন্ট আপনি পাবেন। তো এই হচ্ছে আপনার টোটাল 28 পয়েন্টের মধ্যে ক্যালকুলেশনে 24 পয়েন্ট, আর বাকি 4 আমি ফ্রেন্সের জন্য রেখে দিলাম। আমি সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। তো 24-এর মধ্যে কেউ 20 পয়েন্ট পেতে পারবে, কেউ 16 পয়েন্ট পেতে পারবে। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এডুকেশন, যেখানে ম্যাক্সিমাম হচ্ছে 25 পয়েন্ট আপনি এখানে পেতে পারেন। আমি উপরের 1 এবং 2 নিয়ে আমি 3টা নিয়ে কথা বলবো। আমি যে এখানে হচ্ছে যে আপনার যদি মাস্টার্স করা থাকে, ঠিক আছে, যদি মাস্টার্স ইকুইভ্যালেন্সে আসে তাহলে আপনি এখানে 25 পয়েন্ট পাবেন। যদি আপনাকে এখানে একটু আমি ভুল বলে ফেলেছি। এখানে যাদের ডক্টরেট এবং পিএইচডি করা আছে তারা 25 পয়েন্ট পাবে। যাদের মাস্টার্স ইকুইভ্যালেন্সে আছে তারা 23 পয়েন্ট পাবে আউট অফ 25। যাদের ডাবল ব্যাচেলার ডিগ্রি, যেটা অনেকে ওয়েস থেকে পেয়ে থাকেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও তাদের ইকুইভ্যালেন্সি রিপোর্ট আসে ডাবল ব্যাচেলার, 2টি ব্যাচেলার, ঠিক আছে। তো এখান থেকে যদি হয় তাহলে উনি 22 পয়েন্ট পাবেন। আর যাদের শুধু ব্যাচেলার কমপ্লিট করা আছে তাদের জন্য এটা এখানে 21 পয়েন্ট। আর বাকি কথা আমি বললাম না, কারণ এই 5, 6, 7 হচ্ছে এটা আমাদের জন্য না মূলত। এখন প্রশ্ন হচ্ছে যে এবার নিশ্চয় ভাবছেন যে আপনার বর্তমান যে একাডেমিক ডিগ্রি আছে তা কি ক্যানাডিয়ান ডিগ্রির সমান বলে বিবেচিত হবে? এখন ব্যাপারটা একটু কনফিউজিং, কারণ হচ্ছে যে আমাদের প্রথমে যে ইসিএটা আমরা করি,
ঠিক আছে? এই সিএটার আপনার ওয়েস, আইসিএস, সিইএস, আইকিউএস, আইসিএস এগুলো রেগুলেশন বডি করে থাকে। নর্মালি যতগুলো এই পর্যন্ত সবাই ইসে করেছে, ওয়েস থেকে মাস্টার্স ইকুইভ্যালেন্সি পাওয়া খুব ডিফিকাল্ট হয়। তবে যদি আপনি অন্য দিয়ে থেকে, যেমন আইকাস আছে, সিইএস আছে, আইকিউএস আছে, এগুলো থেকে আপনার মোটামুটি চান্সেস থাকে মাস্টার্স ডিগ্রি পাওয়ার। আর যদি আপনি যে রিপোর্টে যে ক্যানাডিয়ান ইকুইভ্যালেন্সি পাবেন, সেটাই আপনি পয়েন্ট হিসেবে আপনি ধরতে হবে। অর্থাৎ আপনার যদি ব্যাচেলার আসে, তাহলে আপনার ব্যাচেলার হিসেবে পয়েন্ট ধরতে হবে। যদি মাস্টার্স আসে, তাহলে মাস্টার্স হিসেবে ধরতে হবে। অথবা যদি ডাবল ব্যাচেলার হিসেবে আসে, আপনাকে সেটা ধরে আপনাকে আগাইতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে ম্যাক্সিমাম আপনি 15 পয়েন্টস আপনার চান্সেস আছে। যদি 1 বছর হয় পয়েন্ট, তাহলে আপনার এখানে 9 পয়েন্ট দেওয়া আছে। যদি 2 থেকে 3 বছরের মধ্যে হয় আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাহলে 11। 4 থেকে 5 বছরের মধ্যে হলে 13। যদি 6 বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি 15 থেকে 15 পয়েন্টে আপনি পাচ্ছেন। নিচে এখানে এই ইমেজের মধ্যেই ক্লিয়ারলি এখানে দেওয়া হলো। এজ নিয়ে আমি বেশি কিছু বলবো না। এখানে একেবারে ক্লিয়ারভাবে বলা আছে যে আপনার বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি পুরো পয়েন্টই পাচ্ছেন। 12 এখানে দেওয়া আছে। যদি এরপর থেকে 35 থেকে আপনার বয়স যত 1 বছর করে বাড়বে, আপনার পয়েন্ট তত 1 বছর করে কমবে। যেমন যদি কারো 36 হয়, তাহলে উনি 11 হবে। যদি কারো 37 হয়, তাহলে ওনার 10 হবে। এভাবে করে করে আপনার পয়েন্টগুলো কমবে। অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট ইন কানাডা, এই 5 পয়েন্ট নিয়ে আমি বেশি কিছু বলবো না। এখানে জাস্ট বলা আছে যে একটা নর্মাল জব অফারের জন্য যাদের আছে, সেখানে আপনি 10 পয়েন্টস আপনি ক্লেম করবেন। এর জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এটা হচ্ছে ওদের সিআইসি কর্তৃক অফিসিয়াল ওয়েবসাইট www.jobbank.gc.ca। যদি এখান থেকে কেউ জব অফার পেতে পারে, তাহলে এই পয়েন্টটা আপনি ক্লেম করতে পারেন। লাস্ট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। এখানে 10 পয়েন্টস আছে। কিছু কিছু শর্ত আছে, সে শর্ত যদি আপনি সেখান থেকে একটি যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনি কিছু পয়েন্ট আপনি পাবেন। এখানে সব ক্লিয়ারলি বলা আছে। আমি বেশি কিছু বলবো না, বাকি পয়েন্টসগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট না। মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে শর্ত এক সেটা এখানে বলা আছে। আবেদনকারী স্পাউস, অর্থাৎ যিনি মেন অ্যাপ্লিকেন্ট, এটা তার কথা না, তার স্পাউস। ঠিক আছে? যদি আপনি মেন অ্যাপ্লিকেন্ট হন, তাহলে আপনার যে স্পাউস আছেন, উনি আপনার সেকেন্ড অ্যাপ্লিকেন্ট বলেন বা স্পাউস হিসেবে বলেন, উনিও যদি এই স্কোর CLB 4 উনি যদি তুলতে পারে, যেমন উনি যদি রিডিংয়ে মাত্র 3.5, রাইটিংয়ে জাস্ট 4, লিসেনিংয়ে 4.5, স্পিকিংয়ে 4, যদি এই স্কোরটা উনি তুলতে পারে, তাহলেই আপনারা মোটামুটি এখান থেকে যে পয়েন্টটা পাবেন পেয়ে যাবেন। এটা কোনো প্রবলেম নেই। আর বাকিগুলো হচ্ছে যে যাদের কানাডাতে ফুল টাইম লেখাপড়া আছে, এইটা আসলে এক্সেপশনাল। আমি এটা দিতে চাই না। এখানে হচ্ছে 1 বছরের কানাডা ফুল টাইম জব আছে, স্পাউস 1 বছর আছে, নানান পয়েন্ট আছে। এর মধ্যে আমি মনে করি যে এখানে প্রথম যে পয়েন্টটা আছে, এইটাই হচ্ছে যে কভার করে আপনারা পয়েন্ট পেতে পারেন। এই ছিল মূলত আমার স্টেপ, কি বলবো আমি, পার্ট 3 যে ভিডিও। এই রিকোয়ারমেন্টগুলো যেখানে বলা আছে, সেই রিকোয়ারমেন্টগুলো মোটামুটি একটু আপনারা ক্যালকুলেশন করে নিতে পারলে হচ্ছে বুঝতে পারবেন। তো আশা করি আজ থেকে আপনারা নিজেরা পয়েন্টগুলো ক্যালকুলেশন করতে পারবেন। এছাড়া যদি কোনো প্রকার কনফিউশন থাকে, কোনো প্রবলেম নেই, ফেসবুকে আমার গ্রুপ রয়েছে, আপনারা একটু সার্চ দিবেন কানাডা মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ, ব্র্যাকেটে প্রবলেম সলিউশন আছে, অথবা কানাডা মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ ব্র্যাকেটে আছে কানাডা স্থায়ী বসবাস। যে কোনো একটিতে আপনারা অ্যাড হয়ে যাবেন। সেখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট পাবেন, জিকে রাজ। আমাকে ইনবক্সে আপনারা নক দিতে পারেন, যে কোনো কোয়েরিজ আপনারা জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর নর্মালি আমি এটাও করি যে যদি
আপনার থেকে প্রপার আপনার সম্পর্কে আমি ধারণা পাই, আপনার লাস্ট এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার স্পাউস এডুকেশন, আপনার এজ, আপনার এনওসি, এগুলো যদি সিলেক্ট করতে পারি, তাহলে আমি চেষ্টা করি যে আপনার প্রোফাইল বেসিস আপনার জন্য একটি ফুল প্রসেস ওয়ে সেট করে দেওয়া, যাতে করে আপনি চাইলে নিজেও প্রসেস করতে পারেন বা নিজেও আপনি আগাতে পারেন বা অথবা কারোর সাথে করতে পারেন। ইটস আপ টু ইউ। ঠিক আছে, তো ধন্যবাদ। eagerly waiting for share, like, comment and subscribe from you। অবশ্যই অবশ্যই একটি ভিডিও তৈরি করা আসলে খুব কষ্টকর বিষয়। ইট টেক্স হিউজ টাইম টু, কি বলবো, যাই হোক, খুব খুশি হব যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আপনাদের কমেন্ট যদি জানান, খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।